স্বাগত সংবাদ সংযোগে সাথে আছি আমি রুবাইয়া তদিতি। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে সরকারকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশই বহাল থাকলো। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই আদেশ দেয়া হয়। এ বিষয়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর খান। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহসিন রশিদ। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগে বুধবার শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ঠিক করে আদালত। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মোহসিন রশিদ। পরে রিট খারিজ করে হাইকোর্ট জানায়। রায়ের পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার জনগণের ইচ্ছায় গঠিত হয়েছে। এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার আর কোথাও নেই। আমরা আদালতকে এটাও বলেছিলাম, আর্টিকেল বা অনুচ্ছেদ 106-এর অধীনে গৃহীত মতামত এটির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এটি নেওয়াতে বড় ধরনের কোনো ব্যত্যয় হয় নাই, কিন্তু এটির প্রয়োজন ছিল না। মূল বিষয়টা হলো 106 নয়, মূল বিষয়টা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। সেই উৎসটাই আবার আমাদের আপিল বিভাগ পুনরায় আজকে ঘোষণা করল। মোহসিন রশিদ সাহেব যেটা বলেছেন তার সাথে প্রেয়ার যেটা আছে আর পাবলিক পারসেপশন যেটা, তিনটার মধ্যে একটা বড় গ্যাপ আছে। মোহসিন রশিদ সাহেব 106-এর অবটেইনিংয়ের ক্ষেত্রে প্রেসিডেন্টের অবটেইন করেছেন যেটা বলছেন, সেইটার ক্ষেত্রে প্রসিডিউরাল যে ডিফেক্টটা এনেছেন সেটা আমরা বলেছি, সেই প্রসিডিউরাল ডিফেক্ট যেভাবে উনি বলেছেন দ্যাট ইজ মিসকনসিভড আইডিয়া অফ ল। সেকেন্ড প্রেয়ারেও আমরা বলেছি যে উনি নিজে সিনিয়র অ্যাডভোকেট, উনি জানেন সুপ্রিম কোর্ট ক্যান নট ডাইরেক্ট যে আইন পাশ করেন ওই আইন পাশ করেন। সুপ্রিম কোর্ট কোনো আইন পাশ হলে সেইটার সাংবিধানিকতা, ইন্ট্রাভাইরাস আল্ট্রাভাইরাস ইস্যুটা দেখতে পারবেন, কিন্তু আইন পাশ করার নির্দেশ দিতে পারবেন না। দুপুরে জানা যাবে কেমন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, এভার কেয়ার হাসপাতালের সামনে দুপুর 12টায় বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলবেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। এর আগে বুধবার যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ও চীনের 4 সদস্যের চিকিৎসকদের একটি টিম রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সবশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেন এবং চিকিৎসায় সহায়তা করছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গত রাতে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক হয়, তবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিএনপি নেত্রীর ফুসফুসের সংক্রমণের কারণে যে জটিলতা হয়েছিল তার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে, যদিও হৃদরোগ, লিভারের জটিলতা সহ বাকি সমস্যাগুলো আগের মতোই রয়েছে। এদিকে হাসপাতাল এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার রয়েছে। ভেতরে বিএসএফ এর সদস্যরা রয়েছেন। সৈকত, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে কি তথ্য জানতে পেরেছেন বলবেন? অদিতি, আপনি বলছিলেন যে আজকে দুপুর 12টা বাজে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক যে সর্বশেষ পরিস্থিতি সেটা নিয়ে কথা বলবেন, বা আমরা সকালে জেনেছি বিএনপি মিডিয়া সেল থেকে যে দুপুর ঠিক 12টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু বিএনপি নেত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা সেটা তিনি আজকে ব্রিফ করবেন, তিনি জাতিকে জানাবেন। এবং জানেন যে আজকে এই এভার কেয়ার হাসপাতালে বেশ কয়েকদিন ধরে চিকিৎসাধীন আছেন বিএনপি নেত্রী, এবং তার চিকিৎসার কি অবস্থা এবং তিনি কেমন আছেন সেই বিষয়টাই কিন্তু সারা দেশের মানুষ এখন অপেক্ষা আছে। বিশেষ করে বিএনপির দলের নেতাকর্মীরা তারা কিন্তু বেশ উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে আছেন। আসলে যেহেতু গতকালকে বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্রিফ বা বিএনপির এখানকার যারা চিকিৎসক তারাও কোনো আনুষ্ঠানিক ব্রিফ করেননি। এর আগের দিন AZM জাহিদ হোসেন তিনি সর্বশেষ কথা বলেছিলেন, এবং গতকালকে হয়তো বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন তথ্য আমরা পেয়েছি। গতকালকে প্রধান উপদেষ্টা তিনি এসে বিএনপি নেত্রীকে দেখে
খেয়েছেন এবং চীনের যে 4 সদস্যের নতুন চিকিৎসক দল তারা এসেছেন লন্ডন থেকে যুক্তরাজ্য থেকে চিকিৎসক, এই যে সব চিকিৎসকের নিয়ে বিএনপির পক্ষে বলা হয়েছে আরেকটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তারা যেহেতু স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করছেন, তারা দেখছেন যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ কী অবস্থা রয়েছেন, তাকে এখানে থেকে চিকিৎসা দেওয়া যাবে কিনা বা তাকে লন্ডনে নেওয়া হবে কিনা, সব বিষয়গুলি কিন্তু নির্ভর করছে আজকে দুপুর 12টা বাজে যে ব্রিফটা এখানে AJM জাহিদ হোসেন করবেন। তিনি কিন্তু অনেক বিষয় পরিষ্কার করবেন যে বিএনপি নেত্রীর অবস্থা সর্বশেষ কি রয়েছে। এবং আপনি জানেন যে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা বা তার দোয়া কামনা করে কিন্তু বিএনপির যেহেতু পুরোদমে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিল বিএনপি নেতাকর্মীরা, এখন সেই বিষয়টাকে ঘুরে কিন্তু সবাই কিন্তু বিএনপি নেত্রীর জন্য দোয়া মাহফিলে আয়োজন করছেন, মোনাজাত করছেন, যে যার মতো করে তার জন্য দোয়া করছেন। এবং এখানে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেটা আমরা বলছিলাম যে এই এভারকেয়ার হাসপাতালের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে, ভেতরে SSF মোতায়েন রয়েছে। তারপরও বিএনপির কিছু নেতাকর্মী কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সামনে আসছেন, তারা খোঁজ খবর নিচ্ছেন এবং তারা জানতে চেষ্টা করছেন সাংবাদিকদের কাছে আসলে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা কি আছে। সব মিলে কিন্তু সবার মধ্যে এক ধরনের উৎকণ্ঠা, উদ্বেগ, এবং সবাই হয়তো দুপুর 12টার এই জাহিদ হোসেনের যে ব্রিফিং হবে সেখান থেকে আরও অনেক তথ্য পাবেন। তো অদিতে এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর শারীরিক সর্বশেষ পরিস্থিতি। সৈকত, 12টায় যেহেতু ব্রিফিং হবে নিশ্চয়ই আমরা সরাসরি সেখানে যুক্ত থাকার চেষ্টা করব এবং বিস্তারিত আমাদের দর্শকরাও জানতে পারবেন। ধন্যবাদ এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। সহকর্মী সৈকত সাদিক এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। জোরে সোরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বিএনপি। কেমন হবে প্রচারণার ধরন তা ঠিক করার পাশাপাশি সারা দেশের সাথে সমন্বয় করতে এরই মধ্যে ঢাকায় উদ্বোধন হয়েছে কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা অফিস। দলটির নীতি নির্ধারকরা জানান, আবেগ নয় বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে দ্রুতই দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিস খুলেছে বিএনপি। গুলশান 2-এর 90 নম্বর সড়কের এই ভবনের 3টি ফ্লোর প্রায় প্রস্তুত। দলের শীর্ষ নেতা সহ কেন্দ্রীয় নেতারা এখান থেকেই সারা দেশের 300 আসনের সাথে সমন্বয় করে নির্বাচন পরিচালনা করবেন। যুগের সাথে তাল মেলাতে এবার ডিজিটাল মাধ্যমকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রচারণায়। মানুষ কি চায় সেটি মাথায় রেখেই ঠিক করা হচ্ছে প্রচারণার কৌশল। অফিসটা বেসিক্যালি করা হয়েছে, ওখানে কন্টেন্ট তৈরি করা হবে নির্বাচনী প্রচারের জন্য ওই অফিসটা করা হয়েছে। আমাদের প্রচারের যে কন্টেন্টগুলো কিছু কিছু আছে অডিও, কিছু কিছু আছে ভিডিও, কিছু কিছু আছে প্রিন্টিং ম্যাটেরিয়াল, সাধারণ মানুষের যা কথা সেই কথাকে তুলে নিয়ে এসে নির্বাচনে নিয়ে আসা, এইটার প্রচেষ্টা আমরা করছি এবং তাকেই ফোকাস করে আমরা আমাদের নির্বাচনী প্রচারের ব্যবস্থা করছি। এখন তো ডিজিটালি যুগ, ডিজিটালি ফোকাস বেশি দেওয়া হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরতে কেন দেরি হচ্ছে তার ব্যাখ্যাও দেন এই বিএনপি নেতা। আশা প্রকাশ করেন নির্বাচনের আগেই দেশে ফিরে দলকে নেতৃত্ব দেবেন তিনি। একটা পলিটিক্যাল লিডার তাকে কিন্তু শুধু ইমোশনালি তাড়িত হয়ে চললে চলবে না, তাকে বাস্তব অবস্থা অনুধাবন করতে করে আসতে হবে। এখন বাংলাদেশে যে আইন শৃঙ্খলার যে অবস্থা, নানান রকমের ফোর্সেসের উত্থান হয়েছে, তার সাথে সাথে মবক্রেসি, তৈরি জনতা, কত রকমের জনতা বের হয়েছে তোমার। তো এই পরিস্থিতিতে একেবারে পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ বিচার না করে এসে কোনো রকমের রিস্ক নেওয়া তো আমাদের দলের জন্য, বাংলাদেশের মানুষের জন্য উচিত হবে না। তো উনি সব বিচার করেই উনি আসবেন এবং এটা আমি শিওর করে বলতে পারি যে উনি নির্বাচনের আগেই ফিরবেন। নভেম্বরের শুরুতে 237 আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রাথমিক মনোনয়ন প্রাপ্তরা। এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন নেতারা। শফিকুল হক, 71, ঢাকা। নির্বাচনকে ঘিরে দেশের অন্যান্য জেলার মতো মাদারীপুরেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আর পুরুষের পাশাপাশি ভোট নিয়ে ভাবছেন নারীরা। এই নির্বাচনে নারীদের প্রত্যাশা শান্তিপূর্ণ ও সুষ্ঠু একটি নির্বাচন, যেখানে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন তারা। আর এমন প্রতিনিধি নির্বাচন করতে চান যারা নারীদের চাকরি, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান এবং নারীদের নিরাপত্তায় কাজ করবেন। আরিফুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
মাদারীপুরে এবার বিপুল সংখ্যক নারী ভোটার নির্বাচন নিয়ে বেশ আগ্রহী। তারা চান সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচন হোক। তারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান, তবে ভোট দিতে যাবার সময় তাদের নিরাপত্তা নিশ্চিত হওয়া সবচেয়ে জরুরি। নিরাপত্তা নিশ্চিত করুক, আর আমাদের কেন্দ্রে যে ভোট দেওয়ার একটা সুব্যবস্থা করুক। আমরা সবাই চাই কেন্দ্রে যে ভোট। মারা ধরা করে, স্বামীরাও মারা ধরা করে, অনেকের সেই মানে না মারে স্বামীরা, তারপরে রাস্তাঘাটে ছেলেগুলোর জন্য অনেক মেয়েরাই যাইতে পারে না, সেইটাও যেন ভালো হয়। আমার মেয়ে বাহিরে থাকলে, আমি ঘরে থাকলে আমি টেনশনে থাকি, আমার মেয়েটা কখন আসবে বাহির থেকে ঘরে, ঠিক মতো আসতে পারলো কিনা, রাস্তাঘাটে বিপদ হবে কিনা, এটা একটা সমস্যায় থাকি। আমি নিরাপত্তাহীনতায় ভুগি। নির্বাচনের মাধ্যমে নারী ভোটাররা এমন একজন প্রতিনিধি নির্বাচিত করতে চান যারা নারীদের অধিকার সুরক্ষা, চাকুরি, স্বাস্থ্যসেবা ও ভাগ্য উন্নয়নে কাজ করবে। এছাড়া বাল্যবিবাহ সহ সামাজিক নিরাপত্তা, অফিস আদালতে বৈষম্য দূর করা, দিনে রাতে সমানভাবে নারীর চলাচলের স্বাধীনতা বজায় রাখার দাবি জানান নারীরা। বাল্যবিবাহ এটা যাতে বন্ধ করা হয়, কারণ আমাদের সমাজে বাল্যবিবাহটা প্রচুর পরিমাণে চলমান। অনেক নারী আছে পিছায় আছে, তাদেরকে কর্মসংস্থানের জন্য সহযোগিতা করবে বা তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে এমন সরকার গঠন। নারী যাতে একটা পুরুষের পাশাপাশি ঘরে বাইরে কর্মসংস্থান হিসেবে কিছু কাজ করে খেতে পারে, এরকম কিছু কাজ সরকার করলে ভালো। জেলার বড় সংখ্যার এই জনশক্তির জন্য আগামী সরকার যেন যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাদের জীবনমান বদলে দিতে সহায়তা করে, সেই দাবিও তুলেছেন অনেক নারী। সকল কাজের ক্ষেত্রে কোনো বৈষম্য না রেখে সকল কাজ অফিস আদালতে আমরা যেন আমাদের নিরাপত্তাহীনভাবে চলতে পারি, কাজ করতে পারি, আমরা আমাদের সেই অধিকারটুকু চাই। নির্বাচন হবার সময় বলেন যে আমরা নারীদের নিয়ে কাজ করব, যখন দেখা যায় সরকার নির্বাচিত হয় তখন অনেক ক্ষেত্রেই নারীদের নিয়ে আর কাজ করে না। আমরা চাই আসলে বাস্তব চিত্র, যে যাতে করে তারা নারীদের নিয়ে কাজ। এবারের নির্বাচনে কেন্দ্রের নিরাপত্তা নিয়েই শঙ্কিত বেশিরভাগ নারী। তাই ভোট দেওয়ার সময় তারা যেন নিরাপদে থাকতে পারেন সেই ব্যবস্থা করার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য তারা আলাদা বুথে কিংবা অনেক সময় সেন্টারও আলাদা থাকে। আমরা সেই বিষয়গুলো কাজ করছি, যে নারী কেন্দ্রগুলো যেগুলো আছে সেগুলো এখন থেকে আমরা সুরক্ষা কিংবা সেই সুব্যবস্থাটা রাখার চেষ্টা। 5 উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর জেলায় সংসদীয় আসন রয়েছে 3টি, আর এসব আসনে এবার ভোট দেবেন 11,48,330 জন ভোটার। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা 5,29,787 জন। মনিরা কাজুরি, 71। আবারও ভূমিকম্পে কাঁপল রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। রিক্টার স্কেলে এবারের ভূমিকম্পের মাত্রা ছিল 4.1। ভূমিকম্প পরিমাপক সংস্থা EMSC জানায় ভোর 6:15টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। এবারও এর উৎপত্তিস্থল নরসিংদীতে, আর ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিল 30 কিলোমিটার। দেশের নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার মধ্যরাতে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন। কিছুদিন ধরেই বিরতি দিয়ে দেশে ভূমিকম্প হচ্ছে। বিশেষজ্ঞদের কেউ কেউ এসব ভূমিকম্পকে বড় কম্পনের পূর্বাভাস বলে সন্দেহ করছেন। সারা দেশে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এ নিয়ে বিস্তারিত জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব পড়ুয়া। রাজীব, সারা দেশের মতোই চট্টগ্রামেও মেডিকেল কর্মকর্তাদের কর্মবিরতি চলছে, সেখানকার পরিস্থিতি জানাবেন এবং মেডিকেল কর্মকর্তারা আসলে কি কি দাবির কথা বলছেন এবং এতে রোগীদের ভোগান্তি কেমন দেখছেন? গত 30 তারিখ থেকে আমরা দেখছি সারা দেশের মতো চট্টগ্রামও কিন্তু যারা টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট রয়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে তারা আন্দোলন করছেন এবং 30 তারিখে তারা 2 ঘন্টার কর্মবিরতি করেছেন এবং পরবর্তীতে তারা আসলে সেই সময়টা বাড়িয়েছেন। আজকে তাদের পূর্ণ দিবস কর্মবিরতি ছিল, কিন্তু তারা বলছেন যে রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে তারা সেই সময়টা কমিয়েছে। এখন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত তারা এই কর্মবিরতি পালন করছেন এবং তারা বলছেন যে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে যাওয়ার জন্যই তারা মূলত এই কর্মবিরতি। এবং এখানে আমরা দেখছি যে সকাল থেকে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেসব রোগী আছেন তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন, যেহেতু ফার্মাসি এবং
টেকনোলজি যারা কর্মবিরতি আছেন তাদের কারণে অনেকগুলো পরীক্ষা করতে পারছেন না। তো আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আন্দোলন করছেন, তো আপনাদের দাবিটা কি, আর আপনাদের এই দাবির কারণে আপনাদের যে কর্মবিরতি, তো এখানে তো আসলে রোগীদেরও ভোগান্তি বাড়ছে, তো এই বিষয়টাকে আসলে কেমন করে দেখছেন? না, রোগী ভোগান্তির বিষয়টা আমাদের মাথায় আছে। আমরা তো বারবার চেয়েছিলাম আমরা যে আমাদের কর্মবিরতি থেকে আমরা সরে যাব, কিন্তু সরকার কোনো কর্ণপাত করতেছে না। আমরা রোগীর এই যে কষ্ট হচ্ছে, এই কষ্টের জন্য আমরা আসলে এটা দুঃখ প্রকাশ করছি। আমরা সারা দেশের এই যে রোগীরা হচ্ছে, কষ্ট পাচ্ছে, তা আমরা আগামীতে কিন্তু আরও কর্মসূচি, কঠিন কর্মসূচি আছে। রোগী ভোগান্তির বিষয়টা আমাদের মাথায় আছে। যদি এর মধ্যে সরকার যদি আজকে একদিনের মধ্যে যদি নির্বাহী আদেশে আমাদের দাবি দেওয়া যদি বাস্তবায়ন করে, তাহলে আমরা আমাদের আগামী কর্মসূচি থেকে আমরা সরে আসবো। ধন্যবাদ আপনাকে। অদিতি, আপনি হয়তো শুনছিলেন, তারা বলছেন যে তাদের দাবি যদি আজকের মধ্যে মানা না হয় তাহলে আগামী রোববার থেকে তারা কমপ্লিট শাটডাউনে চলে যাবেন। সেই ক্ষেত্রে আসলে রোগী ভোগান্তির কথা তারা মাথায় আছে, কিন্তু তারপরে তারা তাদের দাবি আদায়ে এই কর্মসূচিতে যাবেন, এইটাই বলছেন এখানে যারা আন্দোলন করছে তারা। তবে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে যেসব ইমার্জেন্সি সার্ভিসগুলো রয়েছে সেই ইমার্জেন্সি সার্ভিসগুলো আসলে চালু আছে। এবং রাজীব, আপনার কাছ থেকে আমরা মেডিকেল কর্মকর্তাদের কর্মবিরতির আজকের পরিস্থিতি জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। জমতে শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন 2025। এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়ন বিক্রি। কারো ওপর কোনো অভিযোগ নেই শিক্ষার্থী প্রার্থীদের। অনেকেই আবার বিভিন্ন উন্নয়নের কথা বলে ক্যাম্পাসে প্রচার করছেন। এখন পর্যন্ত শাকসু নির্বাচনে কোনো প্যানেল ঘোষণা হয়নি, তবে শিগগির নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার কথা জানিয়েছে শাবিপ্রবি ছাত্রদল। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। প্রথম 2 দিনেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা দেয়া শুরু হয় সকাল থেকে। উৎসব মুখর পরিবেশে মনোনয়ন নিচ্ছেন এবং জমা দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। গেল 2 দিনে শাকসু নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাই বেশি মনোনয়ন কিনছেন। স্বতন্ত্র থেকে নির্বাচন করার জন্য আগ্রহী হচ্ছি এবং স্বতন্ত্র থেকে নির্বাচন করব। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, সিচুয়েশন আমাদেরকে দাঁড় করাবে। তো সিচুয়েশন যদি বলে, পরিবেশ যদি ডিমান্ড করে আমাদেরকে স্বতন্ত্র থেকে দাঁড়াতে, আমরা স্বতন্ত্র থেকে দাঁড়াতেই এখন পর্যন্ত সম্ভাবনা এটা হচ্ছে স্বতন্ত্র থেকেই দাঁড়াবো। অনেক স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ক্যাম্পাসে প্রচার করছেন। বিভিন্ন গ্রুপে পুরো ক্যাম্পাস জুড়ে আছে নির্বাচনী আলোচনা। 2 মাস কঠোর আন্দোলনের ফসল হচ্ছে আজকের এই শাকসু নির্বাচন। তো ক্যাম্পাসের আনাচে কানাচে সব জায়গায় আমরা একটা উৎসব মুখর পরিবেশ দেখতে পাচ্ছি। আমরা এখানে মূলত স্বতন্ত্র প্যানেল থেকে এসেছি। আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার জন্য ইনশাআল্লাহ শাকসুতে আসছি। বিগত 1 মাস থেকে আমি আমার নির্বাচনী দোয়া চাই লিফলেট আর কি সবার দাঁড়ে দাঁড়ে যাচ্ছি। ইতিমধ্যে হচ্ছে হলগুলোতে এবং আবাসিক যে আমাদের মেসগুলো আছে সেগুলোতে যাওয়া হয়েছে। এদিকে শাকসু নির্বাচনে এখনও প্যানেল ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয়ের কোনো রাজনৈতিক দল, তবে শীঘ্রই পরিপূর্ণ প্যানেল ঘোষণা করবে ছাত্রদল। আমাদের প্রথম ভোট হবে শাকসুর মাধ্যমে, তো অবশ্যই আমাদের মধ্যে একটা আমেজ বিরাজ করতেছে সাধারণ স্টুডেন্টদের মধ্যে। ছাত্রদল ফুল প্যানেল কবে ঘোষণা করবে? আমাদের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে 6 তারিখ, তাহলে আশা করি আমরা ফুল প্যানেল দিব আর কি। শাকসু নির্বাচন পরিচালনা কমিটি জানায় উৎসব মুখর পরিবেশে চলছে সব কার্যক্রম। এখন নির্বাচন সুষ্ঠু করতে সবার সহায়তা লাগবে। আজকে এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদে আমরা 50টি মনোনয়নপত্র বিতরণ করেছি। আর হল সংসদের ওনারা এই মুহূর্তে লাঞ্চে আছেন, একটু পরে হয়তো আমরা জানাতে পারবো আর কি। তো বাড়তেছে মোটামুটি এবং পরিস্থিতি সবকিছুই ভালো এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী 6 ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 7 ডিসেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। আর 20 জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। হুসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানবো এবারে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমদ সুজাদ।
সুজাত, নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, এবং মনোনয়ন বিকৃত আজ শেষ দিন, তো প্রার্থীরা কি বলছেন এ নিয়ে? দেখুন অদিতি, আজকে কিন্তু মনোনয়ন গ্রহণের শেষ দিন এবং মনোনয়ন জমাদান কিন্তু দুদিন বাড়ানো হয়েছে, অর্থাৎ আগামী রবিবার শেষ হবে। তো আজকে শেষ দিনে, মনোনয়ন গ্রহণের শেষ দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাকসুর যে নির্বাচন পরিচালনা কমিটি আছে সেখানে আসলে শিক্ষকরা অর্থাৎ যারা নির্বাচন কমিশনার রয়েছেন তারা বসেছেন, এবং আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষার্থীরা অনেকেই আবার মনোনয়নপত্র কিনছেন, আবার অনেকেই জমা দিচ্ছেন। তো এই মুহূর্তে আমরা একটু কথা বলবো যিনি প্রধান নির্বাচন কমিশনার স্যারের সাথে। স্যার, মনোনয়নপত্র তো গ্রহণের আজকে শেষ দিন, আবার জমা দেওয়ার শেষ দিন হচ্ছে রবিবার, তো সব মিলিয়ে এখন পরিস্থিতিটা কেমন? না, জমা দেওয়ার শেষ দিন রবিবার না, শনিবার 12টা পর্যন্ত জমা দিতে পারবে, দ্যাট ইজ 6 তারিখ। এবং এখন পর্যন্ত আমাদের তো আজকে তৃতীয় দিন চলতেছে মনোনয়নপত্র বিতরণের। আমাদের কেন্দ্রীয় ছাত্র সংসদ এখানে 87, দ্যাট ইজ 87টি মনোনয়নপত্র আমরা বিতরণ করেছি। আর হলে আমরা বিতরণ করেছি হচ্ছে 66, 6টা হলে। এই হলো টোটাল আজকে পর্যন্ত আমাদের মনোনয়নপত্র বিতরণ, এবং আজকে 3:30টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। এরপরে আর মনোনয়নপত্র বিতরণ হবে না, এবং আগামীকাল আপনার এবং পরশুদিন 12টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ। অতীতে আমরা কথা বলছিলাম প্রধান নির্বাচন কমিশনার স্যারের সাথে, তিনি বলছিলেন যে আগামী শনিবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া হবে, এবং আজকে কিন্তু মনোনয়ন গ্রহণের শেষ দিন। অদিতি। সুজাত, আপনি খবরাখবর রাখছেন এই নির্বাচন ঘিরে, নিশ্চয়ই অন্যান্য খবরগুলো আমরা পরবর্তীতে আরো জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। নারায়ণগঞ্জ জেলার 547টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 373টিতে নেই প্রধান শিক্ষক। এছাড়া 87টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, কমছে শিক্ষার মান, ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দীর্ঘদিনের। অনেক শিক্ষক অবসরে গেছেন, কেউ পদোন্নতি পেয়েছেন, আবার কেউ বদলি হয়েছেন, কিন্তু নতুন নিয়োগ না দেওয়ায় এই শূন্যতা পূরণ হয়নি। কোনো স্কুল বা কোনো কাঠামোর যদি মাথাটাই ঠিক না থাকে বা মাথার যে অবস্থানটা ফাঁকা থাকে, সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এখানে আমরা সেই ধরনের প্রত্যাশা পাবো না, এটাই স্বাভাবিক। সাধারণ শিক্ষকরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করাতে ক্লাসরুমগুলিতে ঠিকমতো শিক্ষা কার্যক্রম চলতেছে না। অনেক স্কুলে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা যে সহকারী যে আছে, আমরা 3 জন আছি, তো 3 জন যদি 3 ক্লাসে যাই, তারপর আর 2 জন কিন্তু আমাদের নাই বলতে কি, একজন বদলিজনিত কারণে নাই, আরেকজন দেখা গেছে ভালো চাকরি পেয়েছে চলে গেছে। যদি আমাদের একজন সহকারী শিক্ষক সে ভারপ্রাপ্ত হইয়া অফিসিয়াল কাজ করে, তাহলে স্কুলের ক্লাসগুলো এবং পড়া দান করতে আমাদের হিমশিম খাতি হচ্ছে। হেড টিচারের কাজ সহ আমার স্কুলের ক্লাসগুলি সহ আমার 2 স্কুলের 2 সহকারী টিচারের ক্লাস সহ আমাদের উপরে অনেক বেশি চাপ। স্কুলটার প্রাণচাঞ্চল্যতা ধরে রাখার জন্য, স্কুলটাকে সুন্দরভাবে গঠন করার জন্য প্রধান শিক্ষকের বিকল্প নেই। আর এখন প্রাইমারি স্কুলে প্রশাসনিক কাজ অনেক, তাই আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, শূন্য পদ পূরণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মামলাজনিত একটা সমস্যা আছে, সেই কারণে প্রধান শিক্ষকের নিয়োগ প্লাস সরাসরি নিয়োগ প্লাস পদোন্নতিটা আপাতত কার্যক্রমটা স্থগিত আছে মামলাজনিত কারণে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, বর্তমানে দেশে প্রায় 32,000 প্রধান শিক্ষক পদ শূন্য। সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে। পিন্টু হাজং, 71। এবারে সহকারী প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, শিক্ষকরা কি বলছেন এবং আজকে কি কি কর্মসূচি রয়েছে, প্রশাসনের কোনো মন্তব্য পেয়েছেন কিনা এই বিষয়ে? গতকাল সভা করে যেটি বলা হয়েছিল যে আজ থেকে জেলার যে 2140টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সবকটিতেই বার্ষিক পরীক্ষা হবে। তো আমরা সকাল থেকে যেটি দেখেছি যে বেশিরভাগ স্কুলেই আসলে পরীক্ষা হয়েছে,
এবং যেখানে যেখানে পরীক্ষা হয়েছে আসলে যারা অভিভাবক রয়েছেন তাদের চাপের মুখে বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তিনি এই পরীক্ষা গ্রহণ করতে বাধ্য হয়েছেন। এবং যারা আন্দোলনরত যারা সহকারী শিক্ষক তারা বলছেন যে তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের সেই দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর নৌমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সকালে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে মৌখিক পরীক্ষা ছিল সেটি এখানে হয়েছে এবং দুপুরের পর আরো পরীক্ষা রয়েছে সেটি নিবেন। এখানে যারা আন্দোলনরত যারা সহকারী শিক্ষক রয়েছেন আমরা তাদেরকেও দেখেছি যে তারা আসলে অলস সময় কাটাচ্ছেন এবং প্রধান শিক্ষক যিনি তিনি মূলত সেই পরীক্ষাটি গ্রহণ করছেন। তো আমরা একটু এবং এটি নিয়ে কিন্তু এক ধরনের অচল অবস্থা বলা যায় যে কোন যে সমস্ত স্কুলে এই বাচ্চাদের অভিভাবক এবং শিক্ষার্থী যারা রয়েছে তারাই এক ধরনের অস্থিরতায় তারা ভুগছে যে আসলে কখন কি অবস্থায় দাঁড়ায়। এবং যারা এই পরীক্ষা নিচ্ছেন যারা প্রধান শিক্ষক তারাও আসলে অভিভাবকদের এক ধরনের চাপের মুখে রয়েছেন এবং আন্দোলনরত যারা শিক্ষক তারা রয়েছে নেতৃবৃন্দের চাপের মুখে। তো আমরা একটু নৌমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাই যে এইখানে যে আন্দোলন চলছে তো এর মধ্যে আপনারা কিভাবে পরীক্ষা নিচ্ছেন আর যারা সহকারী শিক্ষক তারা আপনাদের সহযোগিতা করছে কিনা। ধন্যবাদ। আমাদের পরীক্ষা আমরা অভিভাবকদের চাপের মুখে অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নিচ্ছি। শিক্ষকরা সহায়তা করছে না, তারা স্কুলে আসছে ঠিকই, তারা তাদের কাজ করছে অন্য কাজ করছে কিন্তু পরীক্ষায় আমাকে সহযোগিতা করছে না। আমি খুব চাপের মুখে, এই অবস্থার নিরসন হোক এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ অদিতি। আপনি আসলে শুনছিলেন যে এই প্রধান শিক্ষক যেটি বলছেন এটি আসলে সকল স্কুলের প্রধান শিক্ষকের একই বক্তব্য যে তারা অভিভাবকদের চাপের মুখে পরীক্ষা নিতে বাধ্য হচ্ছেন যদিও তাদের সহকর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দাবি আদায়ে। তারা তাদের সঙ্গে একাত্ম থাকলেও আসলে চাপের মুখে পড়ে তারা কিন্তু অভিভাবকদের চাপের মুখে তারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা পরীক্ষা নিচ্ছেন। তারপরে তারা আশা করছেন যে অবিলম্বে এই সংকটের সমাধান হবে এবং সরকার তাদের দাবি মেনে নিবে। এবং আন্দোলনরত যারা সহকারী শিক্ষক তারাও কিন্তু সেই দাবির কথা বলছেন, তারাও আশা করছেন যে তারা পরীক্ষা নিতে চান, স্কুলে স্বাভাবিক কাজকর্মে অংশ নিতে চান, কিন্তু তারা চান যে অবিলম্বে এই সংকটের সমাধান হবে। বাবুল, আপনার মাধ্যমে আমরা জানছিলাম শিক্ষকদের কর্মবিরতির খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ময়মনসিংহ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির খবর নিয়ে সহকর্মী বাবুল হোসেন যুক্ত ছিলেন এতক্ষণ। কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে এক প্লাস্টিক দানব। আয়োজকরা বলছেন সমুদ্রে ভেসে আসা প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে এই ভয়াল মূর্তি। প্লাস্টিকের দূষণ কতটা ভয়াবহ তা বোঝাতেই মূলত এই প্রতীকী দানব নির্মাণ। আর দর্শনার্থীরা বললেন তারাও প্রথম দেখায় বুঝেছেন এই শৈল্পিক নির্মাণের উদ্দেশ্য। কামরুল ইসলাম মিন্টু জানাচ্ছেন বিস্তারিত। সাগরের তীরে দাঁড়াতেই বিশাল এক দানব রাতে ঝাপসা আলোতে প্রথম দেখাতে ভয় জাগায়। সেই ভয় তখন কেটে যায় যখন শোনা যায় বাদকের তাল আর শিল্পীর গানের সুর, যে সুরে মেশানো আছে প্লাস্টিক বর্জনের আহ্বান। আয়োজকরা বলছেন স্থলভাগ, বন, জঙ্গল, সমুদ্র সবখানে প্লাস্টিকের বর্জ্যে ঢেকে যাচ্ছে পৃথিবী। এই প্লাস্টিক সারা দুনিয়ার পরিবেশকে নিয়ে যাচ্ছে ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক সৈকতে দাঁড়িয়ে থাকা প্লাস্টিক মোড়ানো দৈত্যের মতো, যা প্রতীকী হিসেবে সচেতন করতে স্থাপন করা হয়েছে সমুদ্র পাড়ে। দৈত্য থেকে বাঁচার জন্য আমাদের কিছু দায়িত্ববোধ আছে, আমাদের সবারই দায়িত্ব আছে। আমাদের ছোট ছোট কিছু অভ্যাস তৈরি করতে হবে। আমরা ডাস্টবিনে আমরা এই প্লাস্টিক ফেলবো, আমরা প্লাস্টিক কম ব্যবহার করব, আমরা প্লাস্টিক বর্জন করব। কক্সবাজার জেলা প্রশাসক বললেন সমুদ্র দূষণমুক্ত রাখা জরুরি, আর এজন্য পর্যটকদের সচেতনতাকে গুরুত্ব দিয়েছেন। সমুদ্র সৈকতে যে প্লাস্টিক কোনোভাবেই জন্য না ফেলে, এখানে নির্দিষ্ট ডাস্টবিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে, তাদের মাধ্যমে এই প্লাস্টিকগুলো আমরা এক জায়গায় সংগ্রহ করতে চাই, কোনোভাবে যেন এটা সমুদ্রে চলে না যায়। সমুদ্রের বালিয়াড়িতে দানব দেখতে ভিড় করে পর্যটকরা, তারা এমন প্রদর্শনী পছন্দ করেছেন। মানে এটা মেসেজ দিচ্ছে যে আমাদেরকে যাতে আমরা প্লাস্টিক বিক্সে বা পানিতে না ফেলি। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলানো যাবে না,
সঠিক জায়গা মতো ফালাতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম এই প্লাস্টিকের যে ক্ষতিকর দিকগুলা এই জিনিসটা সম্পর্কে অবগত হবে। আমি তাদের এই উদ্দেশ্যকে সাধুবাদ জানাই। বিদ্যানন্দ ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে দানব প্রদর্শনীতে প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য সরবরাহ করা হচ্ছে। 2022 সাল থেকে এই সচেতনতামূলক ও সেবাধর্মী কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। দর্শক, এই মুহূর্তে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে বক্তব্য রাখছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি শুনবো তার বক্তব্য। জানেন যে বিভিন্ন সভা সমাবেশে তিনি বক্তব্যগুলো রেখেছেন, এবং সেখানে অঙ্গীকারগুলো রয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের দ্বারা নির্বাচিত হলে পরে কি কি উদ্যোগ আমরা গ্রহণ করবো, কি কি কর্মসূচি আমরা গ্রহণ করবো। তো সেই বিষয়গুলি সেখানে আরো সুন্দরভাবে সুচারুভাবে আমাদের যারা উপস্থিত সদস্য যারা থাকবেন, মানে যারা এখানে যাদেরকে প্রশিক্ষিত করা হবে, যাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে, তাদের মাঝে এটা যারা টেকনিক্যাল পার্সন বা রিসোর্স পার্সন এই বিষয়গুলো নিয়ে সেখানে কথা বলবেন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের যে সভাটি হলো দেশ গড়ার পরিকল্পনার যে কমিটি, সেই কমিটির সভা। এই সভায় এই সমস্ত বিষয় এগুলোর উপরেই আমাদের কমিটির নেতৃবৃন্দরা আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। তো যাই হোক, আমরা আশা করছি আগামী রবিবার থেকে শুরু হবে আমাদের 7ই ডিসেম্বর থেকে আমাদের এই কর্মসূচির প্রথম সেশন। আশা করি এটা অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে এবং যে উদ্দেশ্য নিয়ে, যে অবজেক্টিভ নিয়ে এই কাজটি করছে, আমাদের এখানে যে সমস্ত সংগঠন, অঙ্গ সংগঠনগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা নেতৃবৃন্দ আমাদের এই কমিটির অন্তর্ভুক্ত, তারা তাদের অঙ্গীকার নিয়ে, কমিটমেন্ট নিয়ে এটাকে যাতে সুন্দরভাবে সুচারুভাবে আমরা এটা অনুষ্ঠিত করতে পারি, তার যাবতীয় বিষয়গুলি তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তারা এই কাজগুলি সুন্দরভাবে তারা গুছিয়ে করতে পারবেন বলে আমি মনে করি। তো এটাই হলো মূল বিষয়। আরেকটি হলো সর্বশেষ যে ম্যাডামের আপডেট, তার আগের মতোই চিকিৎসা চলছে, তিনি তার অবস্থা অপরিবর্তিতই রয়েছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন, তিনি চিকিৎসা নিতে পারছেন। তো আর যে মেডিকেল টেকনিক্যাল যে বিষয়গুলি নিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যেই ম্যাডামের চিকিৎসক ডাক্তার জাহিদ, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনি কথা বলবেন। আমি শুধু এটুকুই আপডেট পেয়েছি যে চিকিৎসা বিদ্যমান রয়েছে। এই আর একটি কর্মসূচি আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই আজকের এই সংবাদ বিবরণ থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে একটি অনন্য রাজনৈতিক ঐক্যের প্রতীক, আমাদের জাতীয় রাজনীতির এক মহান দিশারি, যিনি বারবার অসংখ্য জুলুম, নির্যাতন, নিপীড়নের মধ্যেও দেশের মানুষের কাছে এতটাই এই নিপীড়ন নির্যাতনের মধ্যেও যাকে তার মানে সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলানো যায়নি, তার নামই তো বেগম খালেদা জিয়া। তাকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো তাকে অসুস্থ করা হয়েছে, গুরুতর অসুস্থ করা হয়েছে, কিন্তু যতক্ষণ তার মানে তিনি আমাদের সাথে কথা বলেছেন বা তিনি সুস্থ ছিলেন, ততক্ষণও তিনি এদেশের মানুষ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি সহ দলের প্রধানের শারীরিক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন, সাংবাদিকদের সাথে কথা বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা এতক্ষণ সরাসরি শুনছিলাম তার কথা। 3 মাস আগে ক্যান্সার ধরা পড়ে গোপালগঞ্জের যুবক অরিদুলের। চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসা দ্রুত হলে কেবল তার ক্যান্সার থেকে মুক্তি সম্ভব। দেশের চিকিৎসায় নিঃস্ব অরিদুলের পরিবার ও স্বজনেরা চান সরকার এবং বিত্তশীলদের সহায়তা। আজিজুর রহমান রনির প্রতিবেদনে বিস্তারিত।
3 মাস আগে গোপালগঞ্জ সদরের অরিদুলের শরীরে ধরা পড়ে ক্যান্সার। চিকিৎসকদের হিসাবে তার ক্যান্সার পৌঁছেছে 4র্থ পর্যায়ে। পেশায় নির্মাণ শ্রমিক অরিদুলকে প্রথমে গোপালগঞ্জে চিকিৎসা করানো হয়। এরপর তার অবস্থা খারাপ হলে ঢাকা ক্যান্সার ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। ঢাকায় চিকিৎসকরা নানান পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা শেষে পরিবারকে জানান উন্নত চিকিৎসার জন্য অন্তত ভারতে হলেও যেতে হবে, কিন্তু সেই সামর্থ্য নেই অরিদুলের পরিবারের। এখন তার অসহায় মা ও স্ত্রী সন্তান বিভিন্ন জায়গায় সহায়তা চাইছেন। হাজবেন্ড যদি না থেকে আমার ছেলে এতিম হয়ে যাবে, আমি এতিম হয়ে যাব, আমরা কই যাব, আমরা কোনে থাকবো? যা টাকা ছিল সব টাকাই শেষ হয়ে গেছে আমার ভাইয়ের পিছনে। এখন আমাদের আর টাকা নাই ওর পিছনে চিকিৎসা করার জন্য। এখন আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন তাহলে আমার বাচ্চাটার হয়তো বাঁচানোর জন্য সহযোগিতা যদি করেন তাহলে বাচ্চাটা হয়তো বাঁচতে পারে। চিকিৎসার জন্য ইতিমধ্যে ভিটামাটি বিক্রি করে দেওয়া অরিদুলের পাশে তার স্বজন প্রতিবেশী যথাসাধ্য দাঁড়িয়েছেন। তাদের আশা সরকার ও বিত্তবানদের সহায়তায় বিদেশে উন্নত চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন অরিদুল। সর্বস্ব দিয়ে ওরা চেষ্টা করা হয়েছে। এখন আমরা আসলে কিছু এখন আমাদের কোনো সামর্থ্য নাই যে ওর ট্রিটমেন্ট ওই লেভেলের করা। অনুরোধ কোন পথে আমার ভাই বেটা দাঁড়ে বহুটা যাচ্ছে, এরা তো অত মানুষ না, মা একটু চাকরি করে, একটু যেভাবে আমার বাড়ি বেটারা আপনারা একটু সাহায্য করেন। আপনারা একটু কষ্ট করে একটু সবাই একটু জানান, একটু সহযোগিতা করেন ওর ছোট বাচ্চারা নিয়ে যেন ওর মাটা থাকতে পারে। সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস জানিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তার পরিবার আবেদন করলে তারা কিছু সহায়তার চেষ্টা করবেন। সরকারিভাবে সে আবেদন করলে আমরা সরকারি একটা অর্থ সহায়তা এটার মাধ্যমে সমাজসেবার মাধ্যমে দিয়ে যাব, এবং সাথে সাথে আমরা ব্যক্তিগত বা অফিসিয়াল যদি আমাদের যে যে সহযোগিতা প্রয়োজন আমরা তার পাশে আছি। তার সুচিকিৎসার জন্য যা যা করণীয় প্রয়োজন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পাশে থাকব। 2 ভাই 1 বোনের সবার বড় অরিদুল। বাবা অসুস্থ, মা বিভিন্ন বাড়িতে কাজ করেন, ছোট ভাই কৃষিকাজ করেন। আজিজুর রহমান রনি, 71, গোপালগঞ্জ। এমিরেটসের সবুজ গালিচায় আবারও আর্সেনালের দাপট। ব্রেন্টফোর্ডকে 2-0 গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে নিজেদের আধিপত্য আরও পোক্ত করল মিকেল আর্তেতার দল। ম্যাচের প্রথম বাঁশি থেকেই আক্রমণে ছুটে যায় আর্সেনাল। 11 মিনিটে ডান পাশে ছন্দ তোলেন মাদুয়েকে। তার দারুণ ফ্লিক ধরে বেন হোয়াইটের নিখুঁত ক্রস, আর সেখান থেকেই হেডে জাল কাঁপান মিকেল মেরিনো। টানা 2 ম্যাচে গোল, জরুরি স্ট্রাইকারের ভূমিকায় নেমে 4 ম্যাচে এটি ছিল মেরিনোর 4র্থ গোল। তবে হাল ছাড়েনি ব্রেন্টফোর্ড। কেভিন শার্ডের হেড গানারদের গোলরক্ষক ডেভিড রায়া পোস্টে ঠেকিয়ে দিলে সমতায় ফিরতে ব্যর্থ হয় ব্রেন্টফোর্ড। এরপর মার্তিনেল্লির শট, মাদুয়েকের টানা চাপ, সব মিলিয়ে ম্যাচ নিজেদের দখলেই রাখে লাল সাদা বাহিনী। দ্বিতীয়ার্ধে বদলি নেমে ছন্দে ফেরেন সাকা। ইনজুরি টাইমে তার নেওয়া শট থেকেই ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। এই জয়ে 14 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপার লড়াইয়ে স্পষ্ট বার্তা দিল আর্সেনাল। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।